কেন? পশুটা আরেক পশু হিংস্র রূপে দেখে ফেলেছিল এই জন্য? নোমান কি জবাব দেবে ভেবে পেল না সে। সে পাল্টা আক্রমণ করতে চাইল রণকে, কিন্তু রণ সুযোগ দিল না। নোমানের ব্যান্ডেজ করা হাত শক্ত চেপে ধরে হিস হিস করে বলে উঠল, তোকে আমি মশা মাছির মতন কচলে ফেলবো, শুধু 2টো দিন অপেক্ষা। বলেই নোমানকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। অতঃপর বুক পকেট থেকে 2টো নোট বের করে নোমানের সামনে মেলে ধরে উঠল। তোর প্রাণ ভ্রমণ আমার কাছে বন্দী নোমান শাহরিয়ার, পারলে নিজেকে বাঁচিয়ে দেখা। রণর হাতে পুরো নোট দেখে নোমানের চোয়াল ঝুলে গেল। স্তব্ধর উপর স্তব্ধ হলো সে। উঠে দাঁড়িয়ে রণর হাত খামচে ধরতে চাইল নোমান, কিন্তু পারল না। রণ নোমানের হাত মুচড়ে ধরে বলে উঠল, অনলি 24 আওয়ার্স, ইউর ফিনিশড মিস্টার নোমান। বলেই হনহন করে বেরিয়ে এলো। পেছন থেকে নোমান কোকিয়ে বলে উঠল, তোকে রাজা বানিয়ে দেব মেজর, নোট দুটো আমায় দিয়ে দে। রণ হো হো করে শব্দ করে হেসে জবাব দিল, আমি এমনিতেই রাজা। রাজা বলি এই দেশ রক্ষার দায়িত্ব আমার কাছে। তোর সাহায্য নিয়ে রাজা হওয়ার কোনো প্রয়োজন নেই আমার। পরে নিজের রাজত্ব রক্ষা কর। খুব শীঘ্রই তোর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবো আমি। দামামা বাজলে বলে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগেই, তুই টেরও পাস নাই। রণ বেরিয়ে এলো। আসার আগে আর একবার তেজি গলায় দাঁত পিষে বলল, কালোকে মেয়ের কোনো বাহাদুরি করিস নি তুই, উল্টো খুব দ্রুত নিজের মৃত্যু ডেকে এনেছিস। কাফনের কাপড় কিনে আনিস, আমি কিন্তু পরে সেই সুযোগ কাউকে দেব না। এবার নোমানের ক্রূর হাসি ঠোঁটের কিনারায় দেখা গেল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রণকে বলে উঠল, দেখিস আমাকে মারতে এসে নিচে আবার মরিস না। জানিস তো আমার হাত কত লম্বা। দেখা গেল আজই তোর জীবনের শেষ দিন হলো, সেই সঙ্গে তোর বউ আমার শয্যাসঙ্গী। মুহূর্তেই শক্ত ঘুষি পড়ল নোমানের ঠোঁটে। পাতলা গোলাপি ঠোঁট কেটে রক্ত ঝরল মোটা ধারায়। নোমান আঙুলে সেই রক্ত মুছে কিটকিটিয়ে হেসে বলে উঠল, মরবি মেজর, মরবি। আমাকে এতগুলো আঘাত করে খুব পস্তাবি তুই, কিন্তু তখন আর কোনো পথ খোলা থাকবে না। রণ তাচ্ছিল্য হেসে জবাব দিল, কে মরবে কে বাঁচবে তা ঠিক করবে উপরওয়ালা। উপরওয়ালা নিশ্চয়ই কোনো পাপিষ্ঠ নিষ্ঠুর হানার কাছে আমি পরাজিত করবেন না। বলেই নোমানের বাড়ি ছেড়ে বেরিয়ে এলো রণ। একাকী ফাঁকা বাড়িতে হো হো করে হেসে উঠল নোমান। অতঃপর ফোন বের করে কাউকে কল করে বলে উঠল, মেজরকে ট্রাক চাপা দিয়ে দাও, ভর্তা ভর্তা কিমা চাতে হয়। অনেক লেকচার দেয়, ওসব আর শুনতে ইচ্ছে করে না আজকাল। বলে নিজের আইকনিক শীষ বাজাতে আরম্ভ করলো নোমান। ইউ ক্যান নেভার কিল মি। বাজারে নিজ দোকানে সাদনান মির্জা বিমর্ষ মুখে বসে রয়েছেন। কালুর মৃত্যু সংবাদ তার কানে এসেছে। কালুর ভোলাভালা চেহারা বারবার ভেসে উঠছে তার চোখে, সেই সাথে নোনতা জল গড়াতে চাইছে। কিন্তু পুরুষ মানুষের কান্না কি আর শোভা পায়? সবকিছুই যেন কেমন ভেঙে চুরে এলোমেলো হয়ে গেল। শান্তি বিনষ্ট হলো। এক দুষ্ট দৈত্য এসে ভেঙে দিল সুন্দর ফুলের বাগান। আচ্ছা, এই দৈত্যকে বন্দি করার মানুষ আসবে কবে? ছোট আব্বু, আকস্মিক রণর ভরট গলায় ভাবনা ছেড়ে বেরিয়ে কেঁপে উঠল সাদনান মির্জা। রণকে সশরীরে দেখে তার চোখ মুখ শুকিয়ে উঠল। চেহারায় কেমন অপরাধীর ছাপ স্পষ্ট হলো। ইন্টেলিজেন্স অফিসার সব খেয়াল করলো। অতঃপর সরাসরি বলল, কোনো কিছু গোপন করো না ছোট আব্বু। আমি জানি তুমি এমনি এমনি এমন বেঁকে বসনি। নমনের সাথে তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। মুখ বন্ধ রাখলে আজ কালো মারা গেছে, কাল মানুষ মরবে, তোমার আদরের সন্তান মরতে পারে। আমাকে বলো পেছনের ঘটনা কি। রণর প্রশ্নে ইতিউতি ভয়ার্ত নজর বুলালো সাদনান মির্জা। ইস্তিয়াক নামক ছেলেটাকে দোকানের আশপাশে দেখা যাচ্ছে না। এমনিতেই সার্বক্ষণিক সাদনান মির্জার দোকানের আশেপাশে প্রহরীর মতো লেগে থাকে, অনুসরণ করে প্রতিটি পদক্ষেপ। এতেও শেষ হয়। কারোর সাথে হেসে দুটি কথা বললেও খবর যায় নোমান শাহরিয়ারের কাছে। বিনিময়ে ফিরতি মেলে হুমকি ধামকি। আদনান মির্জার ভীত পাণ্ডু মুখ দেখে রণতপ্ত শ্বাস ছেড়ে বলল, প্রত্যেকটা মিনিট সেকেন্ড গুরুত্বপূর্ণ ছোট আব্বু। আমার হাতে সময় খুব কম। এভাবে মুখ বন্ধ রাখলে নিজেও মরবে, সঙ্গে সবাইকে মারবে। আমি জানি নোমান তোমাকে ভয় দেখে এসব করাচ্ছে, কিন্তু কেন? হঠাৎ নোমান তোমার পেছনে কেন লাগবে? হসপিটালে তোমাদের সব কথা আমি শুনে নিয়েছি। তুমি মুখ না খুললে আমি সব সত্য বের করতে পারবো, কিন্তু তাতেই সময় প্রয়োজন। আপাতত আমার হাতে সময় নেই, তাই তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি।
কিছুটা মেজাজ দেখিয়ে উঁচু গলায় কথাগুলো বলল রণ। তার মাথা কাজ করছে না। নোমান ইতিমধ্যে বড় কোনো ষড়যন্ত্র সাজিয়ে ফেলেছে, রণ তা জানে, কিন্তু কী ধরনের ষড়যন্ত্র তা জানে না। পদে পদে বিপদ অপেক্ষা করছে। অহেতুক নাটক কেবল মৃত্যু ডেকে আনবে এখন। সাদনান মির্জা ধীর লয়ে গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, যেটা আমার দেখা অনুচিত ছিল সেটা আমি দেখে ফেলেছি রে রণ। তার জন্য তোদের সবাইকে শাস্তি ভোগ করতে হচ্ছে, সেই সঙ্গে ভেসে যাচ্ছে আমার মেয়ের জীবন। রণ ভ্রু কুঁচকে উদ্বেগ নিয়ে শুধালো। কি দেখেছো তুমি? সাদনান মির্জার কপালে চিবুকে বিন্দু বিন্দু ঘাম জমল। সেগুলো কর্পুটে মুছে ফাঁকা ঢোক গিলে বলল। বিল্লালের মৃত্যু। রণর চোখ বিস্ফোরিত হলো। সেই সঙ্গে সাদনান মির্জা বলে উঠল, আমি থানায় এ নিয়ে কেস পর্যন্ত করতে গেছি, কিন্তু পুলিশ আমার কেস নেয়নি। উল্টো ওই পিশাচের কাছে আমার নাম বলে দিয়েছে। সেই থেকে আমার জীবন নরক হয়ে যাচ্ছে। দিন রাত কীভাবে গড়াচ্ছে কিচ্ছুটি জানি না। আমি সারাক্ষণ মৃত্যু ভয়ে তর্তস্ত থাকছি, সেই সঙ্গে মৌনতার জীবন নাশে ভীত হচ্ছি। আমি যে নিরুপায়। রণ চুল টেনে ধরল মাথার। ঘটনার বিস্তৃতি বহুদূর, তবুও এটার মীমাংসা প্রয়োজন। রণ সন্দিহান গলায় শুধালো। ভাইয়ের বিয়ের আগে জানতে ওই লোকটি নোমান? সাদনান মির্জা মাথা নেড়ে জবাব দিল, বৌভাতের দিন থেকে ওই ছেলে আমাকে ভীত সন্ত্রস্ত করে চলেছে। এক মুহূর্ত পর্যন্ত শান্তি দিচ্ছে না। আমি আত্মহত্যা করবার অনেক চেষ্টা করেছি রে বাবা, কিন্তু সেটাও পারছি না। কাউকে জানোনি কেন? সারাক্ষণ একটা ছেলে আঠার মতো লেগে থাকছে। আমার সমস্ত তথ্য তার কাছে। আমি মুখ খুলে মৌনতা আর মাহির মুইনের ক্ষতি করে দেবে। আমি নিরুপায়। রণ সব বুঝে গেল। নোমানের খেলা শেষ না করে মিশনে গেলে মৌনতা যে হারাতে হবে চূড়ান্তভাবে। শুধু তাই নয়, নোমান মির্জা বাড়ির মানুষগুলোকে উনুনে পুড়িয়ে কাবাব করে ছাড়বে। তাই সবার আগে যত দ্রুত সম্ভব নোমানের একটা ব্যবস্থা করতে হবে। রণ আর দাঁড়ালো না, থানায় যেতে হবে একবার। ওসির সাথে পোস্টমর্টমের প্রমাণাদি নিয়ে কথা বলতে হবে। মনের ভাবনা মনে পুষে বেরিয়ে গেল রণ। যাবার আগে বলে গেল, আমি থানায় যাচ্ছি, তোমাকে ফোন করলে থানায় আসবে। যা দেখেছো তার সাক্ষী দেবে। আমিও দেখতে চাই আইনের রোড দিয়ে পড়ে আইনের লোকগুলো কিভাবে দেশের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করতে পারে। হনহন করে নিজের জিপে গিয়ে উঠল রণ। ছুটল উপজেলা থানায়। আজ অনেক কাজ তার। নোমানের প্রাপ্য সাজা নোমানকে পেতেই হবে, নয়তো মানুষের বিশ্বাস উঠে যাবে প্রশাসন থেকে। গ্রামের আঁকাবাঁকা পথ ফেলে হাইওয়ে ধরছে রণ। এখান থেকে 1 ঘন্টার রাস্তা উপজেলা। তাদের গ্রাম শহরটা থেকে বেশ ভেতরে, হাতের নাগালে চাইতেও সবকিছু মেলে না। রণ গাড়ির স্পিড বাড়িয়ে ভাঙা পিচ ঢালার রাস্তা ধরল। এমন সময় বেজে উঠল ফোন। স্ক্রিনে দুর্জয়ের নম্বর। এত ব্যস্ততার মাঝেও রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে ফোন তুলল রণ। হ্যালো? ওপাশ থেকে উচ্ছ্বসিত দুর্জয়ের কণ্ঠ পাওয়া গেল। গেস কর আমি কোথায়? এই মুহূর্তে হেয়ালির সময় নেই রণর। রণ তর্জনী আর মধ্যমা আঙুলি দিয়ে কপাল স্লাইড করলো, অতঃপর বলল, খুব ডিপ্রেশন আছে দুর্জয়, এই মুহূর্তে ভালো লাগছে না। দুর্জয় কিছুটা নিয়ে গেল। সে উচ্ছ্বাস দমিয়ে বলে উঠল, আমি কদমতলী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। চেয়েছিলাম তোকে সারপ্রাইজ দিব, বাট তোদের গ্রামের নাম কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ ভাই, আমাকে এখন এখান থেকে নিয়ে যা, নয়তো বল গ্রামের নামটা কি? আমি কিছু একটা ধরে আসছি। রণ ফস করে শ্বাস ফেলল, বলল, আমি কদমতলির কাছে আছি, একটু উপজেলা শহরে যাচ্ছিলাম। তুই দাঁড়া, আমি আসছি। বলেই কল কাটলো রণ। অতঃপর আবারও ছুটে চলল। মিনিট 5 পরে কদমতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো রণ। রাস্তায় ব্যাগ বোঝকা নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে দুর্জয়। রণ জিপ থেকে নেমে দৌড়ে গেল। এরপর মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমাকে জানিয়ে আসবি না? জানিয়ে এলে তুই সারপ্রাইজ হতি। এমনিতে সারপ্রাইজড হয়নি, তো বিরক্ত হয়েছে, খুব প্রেশারে আছে। নববধূ বেশ পেরেশানি করছে বুঝি। রণ বুঝল দুর্জয় সিরিয়াস। মুহূর্তে তার মেজাজ বিগড়ে দেবে। সহ্য করতে না পেরে সে দুর্ব্যবহার করবে, তাতে দুর্জয় মনোকষ্ট পাবে। তাই সে দুর্জয়ের কথার উত্তর না দিয়ে চারপাশে ব্যাটারি চালিত অটোরিকশা খুঁজল। কিন্তু ভর দুপুরে পুরো বাস স্ট্যান্ড খালি। পরিচিত মানুষজনও দেখা যাচ্ছে না। রণ উপায় না পেয়ে নিজের জিপের চাবি দিয়ে বলে উঠল, গ্রামের নাম ফতেহপুর। এই রাস্তা ধরে চলতে থাকবে। মিনিট 20 পর হাতের বাঁদিকে একটা ছোট খালের উপর ব্রিজ পাবে। তারপর ইটের কাঁথনের রাস্তা। ওটা ধরে 10 মিনিট গেলে হাতের ডানে একটা কাঁচা রাস্তা পড়বে। কাঁচা রাস্তার শেষ মাথায় মির্জা বাড়ি। তুই চলে যা একা, আমার কাজ আছে। বিকেলে দেখা হবে তোর সঙ্গে। দুর্জয় ফট করে বলল,
আমিও যাই তোর সঙ্গে, সমস্যা কোথায়? যেতে যেতে বাসর রচনা সম্পর্কেও জানা হলো, আমারও এক্সপেরিয়েন্স হলো। সামনে তো বিয়ে শাদী করতে হবে নাকি? রণ দাঁত চেপে চুপ করে জিপের চাবি দুর্জয়ের হাতে গুজে চিবিয়ে বলল। আল্লাহর দোহাই লাগে, মাফ কর। হঠাৎ দুর্জয়ের নজর গেল রণর হাতে। ফট করে বলে উঠল, নাইস ওয়াচ। বলে জোর করে হাত থেকে ঘড়িখানা খুলে নিজের হাতে পড়তে পড়তে জিপে উঠে প্রশস্ত হাসি দিয়ে জিপ স্টার্ট করলো। অতঃপর বলল, একদিন আমাকে খুব মিস করবি, সেদিন আর পাবি না। ধরাছোঁয়ার বাইরে থাকবো, সেদিন বুঝবি কি হারিয়েছিস। থাকতে পাত্তা দিচ্ছিস না তো? রণ বাইজা নিয়ে একটা সিএনজি ধরে উপজেলায় রওনা হলো। দুর্জয় ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে ছুটল ফতেহপুরের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই নিজ পকেটে হাত বুলালো রণ। দরকারি একটা কল করা প্রয়োজন, কিন্তু এ কি, পকেটে ফোন নেই। তপ্ত শ্বাস ফেলে কপাল চাপড়ালো রণ। এরপর ওয়ালেট খুঁজলো, সেটাও লাপাত্তা। সব পকেট থেকে বের করে জিপের ড্রয়ারে রেখেছিল। নিজের এমন ভুলো মনা দেখে মাথা ঠুকরে মরে যেতে ইচ্ছে হলো রণর। নোমানের প্রমাণ ওয়ালা নোটটা ওই ওয়ালেটে, কোনোভাবেই ওটা হারানো যাবে না। উপায়ান্তর না পেয়ে সিএনজি ড্রাইভারকে রণ অনুরোধ করলো, ভাই একটু গাড়ি ঘোরান, জিপে টাকা, মানিব্যাগ, মোবাইল সব ফেলে এসেছি। গ্রামীণ পরিবেশে মুগ্ধ হয়ে রাস্তার দুপাশে নজর বুলাতে বুলাতে ছোট ব্রিজওয়ালা খালটার সামনে চলে এলো দুর্জয়। এমন সময় সম্মুখ থেকে ধেয়ে এলো একটা মাঝারি আকৃতির ইটের ট্রাক। দুর্জয় সাইড দিয়ে ব্রিজের কিনার ঘেঁষে চলতে লাগলো, কিন্তু হায়নার ট্রাক ড্রাইভারের মনে বুঝি অন্য কিছু। সে ইট ভর্তি ট্রাক তুলে দিল ছোট জিপটার উপর। মুহূর্তেই ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল জিপ। অতঃপর বার কয়েক ধাক্কা শেষমেশ ব্রিজের রেলিং ভেঙে মোচড়ানো জিপ পড়ে গেল খালে। নির্জন পথে কেউ এই দৃশ্যের সাক্ষী হলো না। কেউ জানালোও না যে একটা নিষ্ঠুর মানব মুহূর্তেই কেড়ে নিল একটা তাজা প্রাণ। দুর্জয় আর্তনাদটুকুন করতে পারল না। তার থেতলানো দেহ সমেত ছোট জিপ তলিয়ে গেল খালের পানিতে। রাস্তায় পড়ে রইল শুধু টকটকে তাজা রক্তের ধারা। এমন সময় পেছন থেকে কেউ চিৎকার করে উঠল, আরে কে কোথায় আছো? মির্জা সাহেবের নাতিসহ জিপ গাড়ি উল্টে খালে পড়ে গেছে, তাকে বাঁচাও। ট্রাক ড্রাইভার পেছনে মানুষের চিৎকার চেঁচামেচি শুনে ট্রাক থেকে নেমে ঝাঁপিয়ে পড়ল পানিতে। এরপর ডুব সাঁতার দিয়ে পালিয়ে গেল কোথাও। ধীরে ধীরে খালের হলুদ পানি লাল রঙের রঙিন হলো। কেউ দৌড়ে গিয়ে মির্জা বাড়িতে খবর পাঠালো, মিলিটারি সাহেব যে অ্যাক্সিডেন্ট করে বেঘুরে প্রাণ হারালো গো। উঠানে বসে বসে ছোট মাছ কাটছিলেন রেনুমা। আকাশ মাত্রই পুকুরে জাল ফেলে তুলছে। পাঁচমিশালি ছোট মাছের ঝাল ঝাল চচ্চড়ি রণর বেশ প্রিয়। দ্রুত রান্না শেষ করে রণ বাড়ি ফিরলেই গরম ভাতের সাথে পাতে তুলে দিবেন রেনুমা। দাওয়ায় বসে দেওয়ান মির্জা কালুর শোক পালন করছেন। যে জায়গায় বসে বসে কালু ধুঁকত, সেই জায়গায় এক দৃষ্টিতে নজর স্থির করে রেখেছেন তিনি। বেদনায় কলিজা মুচড়ে উঠছে বারবার। আভিজাত্য ভরা কঠিন হৃদয় চিৎকার করে আহাজারি করতে চাইছে, কিন্তু এই বয়সে তা বড্ড বেমানান। শায়লা রান্নাঘরে রান্নার জোগাড় করছে। সাদনান মির্জা আর কি দুর্ঘটনা ঘটায় তা নিয়ে বড্ড শঙ্কিত তিনি। মৌনতা নিজের ঘরে বসে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সকাল থেকে বাঁ চোখের পাতাটা কাঁপছে। মৌনতা জানে এসব ভ্রান্ত ধারণা, বিশ্বাস করা পাপ, কিন্তু মন কেমন যেন আতঙ্কিত। হঠাৎ এই আতঙ্কের হেতু বুঝে উঠতে পারছে না। চপলা কিশোরী। এমন সময় কেউ চিৎকার করে রোনা জারি করে বলে উঠল, কে কোথায় আছেন? তাড়াতাড়ি বাইর হন, মির্জা সাহেবের ছোট নাতিরে কে জানি মায়েরা পানিতে ফেলে দিছে গো। মুহূর্তেই মির্জা বাড়ির শোকের মাতম ছড়িয়ে গেল। মানুষটার কথা কর্ণগুহরে প্রবেশ করতেই রেনুমা দাঁড়িয়ে গেলেন বসা থেকে। হিংস্র ভঙ্গিতে দৌড়ে এসে মানুষটিকে শুধালেন, কি সব পাগলের পোলাপ বকছেন? লোকটি মাটিতে বসে মাথা চাপড়ে বলে উঠল, তোমার ছোট ছেলে মারলো গো, বড় বড় ট্রাক চাপা দিয়ে কে জানি তারে খালে ফেলাই দিছে। খালের পানি যে রক্তাক্ত লাল। রেনুমা আর কিছু শুনল না। সে লুটিয়ে পড়ল মাটিতে। দেওয়ান মির্জা দাঁড়িয়ে দৌড়ে আসতে চাইল, পারল না। মুখ থুবড়ে হাঁটু ভেঙে মাটিতে পড়ে গুঙিয়ে উঠলেন। দাদা ভাই, শায়লা রান্নাঘর থেকে দৌড়ে এলো এহেন ভয়ানক সংবাদে। অজ্ঞান রেনুমা মাটিতে কাতরানো শ্বশুরের উপর মৌনতা। শায়লা কেমন অনুভূতিহীন হলেন।
শুধু উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে মেয়ের ঘরে গেলেন। গিয়ে দেখলেন মৌনতা গালে হাত দিয়ে খোলা জানালার দৃষ্টি তাক করে আনমনে বসে আছেন। শালার চিৎকারে মৌনতার ধ্যান ভাঙল। মৌনতা চমকে উঠল। তার মা বড় শক্ত মনের মানুষ, বেহুদা কারণে এমনি এমনি কাঁদবেন না তিনি। তবে কি অনাচার হলো?